লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। সে চেঁচিয়ে বলে উঠল, কই আর পাঠা কই? চাটুর্যের ভাইপো মণি ভয় ভয় জবাব দিল, আর তো পাঁঠা নেই, আমাদের তো শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার উপরে দুইবার ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা, সে হবে না, আবার খুন চেপে গেছে। দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব। জয় মা, জয় মা, জয় মা কালী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গণুদ্ধেক। আমাদের আজকের নিবেদন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে এক নস্টালজিয়া গল্প লালু। গল্প পাঠে নিরূপম। গল্পে লালুর ভূমিকায় প্রদীপ্ত, লালুর মায়ের ভূমিকায় রিয়া, লালুর বাবার ভূমিকায় তরুণ, গুরুদেবের ভূমিকায় রাজ, চাটুর্যে মশাইয়ের ভূমিকায় তোতন, মনির ভূমিকায় তমাল, নুরুর ভূমিকায় সোনক ও গোপাল খুড়োর ভূমিকায় দীপঙ্কর এবং গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে এক নস্টালজিয়া গল্প লালু। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। তা প্রায় 50 বছর আগেকার কথা। অর্থাৎ সে এতকাল আগে যে তোমরা ঠিকমতো তার ধারণাও করতে পারবে না। আমরা একটা ছোট্ট বাংলা স্কুলের একই ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন কত হবে, এই 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। একবার ওর মাকে রবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। একদিন তিনি রাগ করে লালুর বাবাকে বললেন, ওর একজন মাস্টার ঠিক করে দাও দেখি, সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ওর উপদ্রব করার সময় পাবে না গো। এই কথা শুনে লালুর বাবা বললেন, না, আমার কোনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া শিখে উকিল হয়েছে। আমার ইচ্ছে লালুও তেমনি করে পড়াশোনা করবে। অনেক কথা শোনো, আমি যেমন করেছি ছেলেও সেমন করবে। আরে বাবা, তুমিও কি এরম বাঁদর ছিলে ছোটবেলায়? শোনো, একটা মাস্টার থাকলে অন্তত এই বাঁদরামিগুলো করার কোনো সময় পাবে না, সেটা বোঝো। বেশ, ঠিক আছে, তোমার কথা মানছি। তবে এক্ষুনি নয়। যদি লালু ক্লাসে প্রথম হতে না পারে তবে তোমার ছেলের জন্য বাড়িতে হোম টিউটার রাখবো, বুঝেছো? সে যাত্রায় লালু পরিত্রাণ পেল ঠিকই, কিন্তু মনে মনে ও মায়ের উপর চটে রইল। কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে ভালো করেই জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান ব্যাপার। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে 3তলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেবেন একবার। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। গুরুদেব স্মৃতিরত্ন মহাশয় সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে তিনি লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। এতে লালুর মায়ের মনে আনন্দ আর ধরে না। তিনি তক্ষুনি উদ্যোগের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। এতদিনের মনস্কামনা সিদ্ধ হবে এবার। গুরুদেবের পায়ের ধুলো পড়বে এই বাড়িতে, বাড়িটা পবিত্র হয়ে যাবে যে।
নিচের বড় ঘরটা থেকে পুরনো আসবাবপত্র সব সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেবের শোবার জন্য। এই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা করা হলো, কারণ 3 তলার ঠাকুর ঘরে উঠতে নামতে গুরুদেবের কষ্ট হবে। কয়েকদিন পরে গুরুদেব যথাসময়ে এসে উপস্থিত হলেন, কিন্তু যেদিন এলেন সেদিন কী দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, তার উপরে যেমন ঝড় তেমনি বৃষ্টি, কোনো বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময়ই পাচ্ছেন না। তারই মধ্যে গুরুদেবের জন্য স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে চলে গেলেন। নানান কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকরেরাও ছুটি পেল। সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। এ কি! ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন আর মনে মনে বললেন, উফ, কি ঠান্ডা জল রে বাবা! নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু ওই পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট খুব বেশি ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরে আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটেরও বেশি হয়নি, চোখ দুটি সবে বুজেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনই ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন মশাই আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন আর বললেন, কি ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে, কি মুশকিল! আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়তে শুরু করলো। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোবা মাত্রই তেমনি জলের ফোঁটা টপ টপ করে পড়তে শুরু করলো। আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি ব্যাপার। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন পড়লেন মহা বিপদে। বুড়ো মানুষ তিনি, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার ঘরে থাকাও যে বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় পড়ে যদি। ভয়ে ভয়ে দরজা খুলে বারান্দায় এলেন। সেখানে আলো একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো নেই একটুও। কোথায় চাকর বাকর আর কোন ঘরেই বা শোয় তারা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারও সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা, তারাই এসে বসে সেখানে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদা যে যথেষ্ট লাঘব হলো তা অন্তরে অন্তরে বেশ ভালোই অনুভব করলেন। কিন্তু উপায় কি? উত্তরের বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করছে। কোঁচার খোটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব উপরে তুলে আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভার। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে 2-1 অম্ল উদ্গারের আভাস দিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিল। হঠাৎ এমনই সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা 2 কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন আশঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি
এরা সংখ্যায় কত? মাত্র মিনিট 2 হবে। অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। যেমন তার জুলুনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন মহাশয় দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারাও সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপে, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যাচ্ছে না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। এই শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত থাকেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে সবাই পরম নিশ্চিন্তে ঘুমন্ত। শুধু তার ছুটোছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজল। ক্লান্ত গুরুদেব বলে উঠলেন, কামড়া কামড়া বেটারা, যত পারিস কামড়া কামড়া, আমি আর পারছি নে। ও সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এখানে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না, এইবার বুঝলাম। এই বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। দেখতে দেখতে নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে গেল। স্মৃতিরত্ন অচেতন প্রায়, আস্তে আস্তে ঘুমিয়েও পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠে পড়েছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে যে। রাত্রে গুরুদেব কেবলমাত্র জলযোগই করেছেন। যদিও তা গুরুতর, তবুও মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয়নি হয়তো। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখলেন দরজা খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হলো তার। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন গুরুদেব নেই। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটাও জানলা ছেড়ে মাঝখানে নামানো। কোষাকুষি, আসন প্রভৃতি পূজা আহ্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো, স্থানভ্রষ্ট। এসবের কারণ তিনি কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন। তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়তে দেখলেন এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন এ যে তার গুরুদেব। নন্দরানী অব্যক্ত আশঙ্কায় ভয় ভয় আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করে উঠলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কেন? ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন আর বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার এই গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই ওই পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতেও কি রক্ষে আছে মা? ভঙ্গপালের মতো ডস ডস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। ও ও বাবারে, এধার থেকে ছুটে ওধার যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধহয় আর নেই।
বহু প্রয়াস, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুই চোখ অশ্রুসজল হয়ে উঠল। কাঁদো কাঁদো স্বরে তিনি বললেন, কিন্তু বাবা, বাড়িটা তো 3 তলা। আপনার ঘরের উপর আরো যে 2টো ঘর আছে। বৃষ্টির জল 3-3টে ছাদ ফুঁড়ে নামবে কি করে? বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটতে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে গিয়েছে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন একটা ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি তখন, এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সামনে দেখতে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যানকি, পর্যাটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই সময় নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। বললেন, কি হয়েছে? এরকম করছো কেন? হলো কি? নন্দরানী কেঁদে ফেললেন। বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে ওই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব, এই বলে দিলাম। কেন? সে আবার কি করলো? নন্দরানী তখন সবাইকে ঘরে নিয়ে গেলেন, সব দেখালেন। তারপর কাঁদো কাঁদো স্বরে স্বামীকে বললেন, বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে নিজের চোখে দেখো। দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে, তুমি বলো। এতক্ষণে সমস্ত ব্যাপারটা গুরুদেব বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ উচ্চস্বরে হেসে উঠলেন। লালুর বাবা আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা হন্তদন্ত হয়ে এসে জানালো লালু বাড়িতে নেই। সে তার মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে লালুর মা নন্দরানীর ছোট বোন। তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 মতো এ বাড়ির ত্রিসীমানায় আর পা রাখেনি। এই ছিল আমাদের লালু। ভালো নাম অবশ্য একটা ছিল বটে, কিন্তু আজ আর তা মনে নেই। তোমরা জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এই নাম তাকে কে দিয়েছিল তা জানা নেই, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎই মেলে। সত্যি সে ছিল সকলের প্রিয়। স্কুলের পাঠ চুকিয়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম, কিন্তু লালু বরাবরই অন্যরকম। সে বলল, না ভাই, কলেজ পাস দিয়ে তারপর ওই অন্যের অধীনে চাকরি করা ও আমার পোষাবে না, আমি ব্যবসা করব। সে মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে ঠিকাদারি শুরু করে দিল। আমি বললাম, বাণিজ্যে বসত লোক কি সেটা তো ঠিক কথা, কিন্তু তোমার পুঁজি তো মাত্র 10 টাকা। লালু হেসে বলল, আরে না না, এই তো ঢের, আর কত চাই, এতেই হবে। সবাই তাকে ভালোবাসত, তাই তার কাজও জুটে গেল সহজে। তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতা মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতা এক্ষুনি ঢেরা পড়ে যাবে যে। আরও ছোট বয়সে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল, সূচ, সুতো, অনেক কিছু। কি জানি কোথা থেকে সে এই সব সংগ্রহ করেছিল, কিন্তু এই সব দিয়ে সে পারত না এমন কোনো কাজ ছিল না।
স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি কাজ যে সে করে দিত তার বলবার নয়। কোনো কাজে কখনো না বলতে শুনিনি তাকে, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে লালু কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তারপর সেই টাকা থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়েছিল। আস্তে আস্তে সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহসও ছিল তেমনি অপরিসীম। ভয় কাকে বলে সেটা সে বোধহয় জানত না। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে, বুড়ো, গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে আসতো কোথা থেকে। 2-1টা ঘটনার কথা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো। মাঝরাত প্রায় উপস্থিত। বলির ক্ষণ পেরিয়ে যাচ্ছে, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সে সংবাদ দিতে চাটুর্য মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বললেন, এখন উপায়? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? হ্যাঁ, দেবীর পুজো পণ্ড হয়ে যায়ছে। মা গো মা, রক্ষে করো, রক্ষে করো। মনোহর চাটুর্যের ভাইপো মণি বললে, পাঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। ওকে ডেকে পাঠান জ্যাঠামশাই, এই বিপদ থেকে ওই উদ্ধার করতে পারে। তাই নাকি রে? তাহলে আর দেরি করছিস কেন হতভাগা? শিগগির যা, তাকে ডেকে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে চাটুর্য মশাই তার ভাইপোর সাথে কিছু লোককে দিয়ে পাঠিয়ে দিলেন লালুকে ডেকে আনার জন্য। তাকে ঘুম থেকে তোলার পর সে সব শুনে বলল, না, আমি করব না, তোমরা অন্য কোনো লোক খুঁজে যাও। এসব কি বলছিস লালু? না কি রে, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। সে হয় হোক গে, ছেলেবেলায় ও কাজ অনেক করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময় বাকি, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়েই এসেছেন লেলো, না গেলে অন্যায় হবে, তুই যা। বাবার আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই, তাই সে ওই কাজে সম্মতি দিল। লালুকে দেখে চাটুর্য মশায়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল। জয় মা, বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় যেন ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমিষের মধ্যে উপরে উঠে সজোরে নিচে নামল। তারপরে বলির পাঠার ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, এবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হারিকাট, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহুকণ্ঠে সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হয়ে গেল। তার কাটা গলার রক্তধারা রাঙামাটিটাকে আরও খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা তখন উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে।
উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত সারা শব্দ গেল থেমে। সবাই বিস্ময় স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। সে চেঁচিয়ে বলে উঠল, কই আর পাঠা কই? চাটুর্যের ভাইপো মণি ভয় ভয় জবাব দিল, আর তো পাঁঠা নেই, আমাদের তো শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার উপরে দুইবার ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা, সে হবে না, আবার খুন চেপে গেছে। দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব। জয় মা, জয় মা, জয় মা কালী। এই বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল তা ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল। কেউ গড়িয়ে পড়ছে, কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে, কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এইসব মাত্র মুহূর্তের জন্য, তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্য কই? পুরুত গেল কোথায়? পুরুত গেল কোথায়? পুরুত মশাই রোগা শোকা লোক, সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন ব্যাপার। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরে বলল, চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, আবার ডান হাতে খাঁড়া। ভয় চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করে বললেন, লালু লালু লালু, একটু স্থির হয়েছে দেখো বাবা, একটু স্থির হয়েছে দেখো। আমি 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 পাটা নই, মানুষ মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই, জ্যাঠামশাই। তোমার বাবার, তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো বাবা। বাবা একটু চেয়ে দেখো বাবা। সে জানি না, আমার খুন চেপেছে। চলো তোমাকে বলি দেব। মায়ের আদেশ। জয় মা, জয় মা। না 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 বাবা, না না, মায়ের আদেশ নয়, কখনো নয়, কখনো নয়। মাঝে জগৎ জননী, মাঝে জগৎ জননী। জগৎ জননী? আচ্ছা, সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা বলি দিতে? বলো। কোনোদিনও নয়, কোনোদিনও নয় বাবা, আর কোনোদিনও নয়। মায়ের সম্মুখে এই 3 সত্যি করছি, 3 সত্যি। আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক ঠিক ঠিক। আর কখনো না, আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। এই একবার একটু পায়খানায় যাবো বাবা। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু যদি প্রতিজ্ঞা ভঙ্গ করো তবে বিপদ আছে। কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? জয় মা। এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে দুই বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটা মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না। হা হা করে হেসে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে চাটুর্য মশাইয়ের বাড়ি ছেড়ে পালালো।
তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই ও কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, বদমাইশ বেয়াদব, সবাই শুনে রাখো, ওই বজ্জাত ছোটাটাকে যদি না কাল সকালবেলা ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই, ও আমার নামও মনোহর চাটুর্যে নয়, বুঝেছ? কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো, 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারের মধ্যে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেল সে। কিন্তু যাই হোক, দেবতার সামনে প্রতিজ্ঞা করেছিলেন বলে চাটুর্য বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল। এ তো গেল তার বিদঘুটে মজা করার কাহিনী। কিন্তু শুধু মজা করাই নয়, কোনোরূপ বিপদে আপদেও সবাই তার শরণাপন্নই হতো। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত হতো। এই রকমই একটা গল্প বলি শোনো। সেবার আমাদের শহরে বেজায় শীত পড়েছে। এর মধ্যেই হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুষ্কর হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিল যার কখনো কোনো কাজে আপত্তি ছিল না। সে হলো আমাদের গোপাল খুড়ো। তার জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছ থেকে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলেই খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা 2 আগেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জোনা কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে শোন তোরা, আজ রাতটা একটু সতর্ক থাকিস সবাই, বুঝলি? ডাকলে যেন সাড়া পাই। রাজদ্বারে শ্মশানে চ, শাস্ত্রবাক্যটা মনে আছে তো? আজ্ঞে তা আছে বই কি, আপনি একবার বললেই গামছা নিয়ে বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। মনে রাখবি, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধেবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষে পেলে না। আমরা সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিঃসন্তান চিররুগ্ন বিষ্ণু পণ্ডিত চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে নিজের বলতে আর কেউই নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি আর দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না, এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। সমস্ত ব্যবস্থা হবার পর নরু বলল, আচ্ছা খুড়ো, বলছি কি, পণ্ডিত মশাইকে তো সাথে যেতে হবে, তিনি সঙ্গে না গেলে মুখাগ্নি করবে কে? কেউ কিছু বলবার আগেই লালু বলে উঠল, ও কাজটা আমি করব। পণ্ডিত মশাই আমাদের গুরু, সেই সম্পর্কে ওনার স্ত্রী আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া পণ্ডিত মশাইয়ের পক্ষে অসম্ভব।
বাংলা স্কুলের মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। মৃতদেহ তোলবার সময় গোপাল খুড়ো বললে, ওরে শোন, তোদের মধ্যে কেউ একজন পণ্ডিত গিন্নির মাথায় একটু সিঁদুর দিয়ে দে। সদবা মানুষ মরলেন, আহা, দেখে বড় কষ্ট হয় গো। বড় পুণ্য করেছিলেন। নিশ্চয়ই, দাঁড়ান খুড়ো। এই বলে এক লাফে সে ঘরে ঢুকে সিঁদুর কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্তটা পণ্ডিত গিন্নির মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় 3 ক্রোশ মতো হবে। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর সুস্পষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলের ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আচার খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সেও কতক্ষণে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা কত দেরি কে জানে। সহসা গঙ্গার ওপার দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, হ্যাঁ রে, লক্ষণ ভালো ঠেকছে না রে, বুঝলি? বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছাকাছি আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্তও না। বেশ কিছু দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল মেঘে ছেয়ে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শোঁ শোঁ শব্দ এলো কানে। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। বৃষ্টি থামল প্রায় ঘণ্টাখানেক পরে। একে একে সবাই ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়িও এসে পৌঁছে গেছে। কারওয়ান কাঠ এবং শব্দের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমেদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? সত্যি বাবা, যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে কিন্তু বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার অন্তত 1000টা মরা পুড়িয়েছি, জানিস? এরপরে মণি আর কিছু বলতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে 2টো কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি এই চুলোটা কেটে ফেলি, তোরা তাড়াতাড়ি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল দেখি। নে তাড়াতাড়ি কর। খুড়ো চুলো কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু হঠাৎ বলে উঠল, আচ্ছা,
বলছি যে মরাটা ফুলে দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, তা ভুলবে না, বৃষ্টিতে লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু খুড়ো, তুলো জলে ভিজলে তো ছোট হয়ে চুপসে যাবে, ফুলবে না তো? তোর ভারী বুদ্ধি, যা করছিস কর, মেলা বকিস নি। কাঠ নামানো প্রায় শেষ হয়ে এলো। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, ও খুড়ো, মরা যেন নড়ে উঠল গো। খুড়োর হাতের কাজ শেষ হয়ে গিয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু। তুই আসিস কেন এসব কাজে? যা যা যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা বরং সাজিয়ে ফেলি। গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলে উঠল, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে হাজারের ওপর মরা পড়িয়েছে তাকে। ওই দেখুন, আবার নড়ছে। নড়ছে নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে নড়ছে। মুখের কথাটা শেষ হলো না খুড়োর। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বৃষ্টি খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে! ভয়ের চোটে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, ওরে বাবা গো, গেছি গো, পুঁতে মেরে ফেললে গো। ওরে তোরা কই কোথায় আছিস? আমাকে বাঁচা, তোদের কুড়োকে বাঁচা। রাম 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 রাম। এদিকে সেই ভূত তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে মণি, ওরে নরু, তোরা পালাস না, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল, সবাই বৃষ্টির ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। উফ, কি সাংঘাতিক ছেলে। এখন যাও দেখি, যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে, যাও। উফ, কি সাংঘাতিক। এমন শয়তান ছেলে আমি আমার বাপের জন্মে দেখিনি। গোপাল খুড়ো মনে মনে লালুকে ক্ষমা করলেন। বুঝলেন, এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় গোপাল খুড়ো আপত্তি করলেন, বললেন, না, সে হবে না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে। আপনারা শুনছিলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে এক নস্টালজিয়া গল্প লালু। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।